গুড ইভিনিং। আগের দিনের কথা মতো আজকে যে নতুন চ্যাপ্টারটা আলোচনা হবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। কী নাম? সেটার নাম হচ্ছে আমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই চ্যাপ্টারটা শুরু করবার আগে কিছু জিনিস বলি। কি জিনিস? আমরা এতদিন যে চ্যাপ্টারটা পড়লাম সেটা কি পড়লাম? সেটা পড়লাম আমরা হচ্ছে যে সেল অ্যাজ এ ইউনিট অফ লাইফ। সেখানে কি পড়লাম? সেখানে আমরা পড়েছি যে ইউনিসেলুলার অর্গানিজম পড়েছি, মাল্টিসেলুলার অর্গানিজম পড়েছি, প্রোক্যারিওটিক সেল পড়েছি, ইউক্যারিওটিক সেল পড়েছি। এবার এই যে ইউনিসেলুলার অর্গানিজম, সেই ইউনিসেলুলার অর্গানিজম যখন তার পেরেন্ট থেকে অফস্প্রিং তৈরি করছে, অর্থাৎ তার প্যারেন্টাল জেনারেশন থেকে যখন অফস্প্রিংয়ের জেনারেশনে আসছে, অর্থাৎ রিপ্রোডাকশান হচ্ছে, তার ক্ষেত্রে সেই একটা সেল থেকে দুটো অফস্প্রিং তৈরি করছে, সেই একটা সেল ভেঙে গিয়ে দুটো অফস্প্রিং তৈরি হচ্ছে। তার মানে তার ক্ষেত্রে এই যে সেলটা, একটা সেল থেকে দুটো সেল তৈরি হলো, সেটা অ্যাজ এ কিসের কাজ করলো? রিপ্রোডাকশানের কাজ করলো। ঠিক তেমনভাবে অপরদিকে মাল্টিসেলুলার অর্গানিজম, সেই মাল্টিসেলুলার অর্গানিজমে আমাদের হিউম্যান বডির ক্ষেত্রেই যদি ধরা হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, এরা কি অ্যাজ এ হ্যাপ্লয়েড সেল, তারা মিলে ফর্মেশন করছে কি? মিলে ফর্মেশন করছে জাইগোট। জাইগোট হচ্ছে কি? জাইগোট হচ্ছে অ্যাজ এ ইউনিসেলুলার একটা সেল। তো সেই একটা সেল থেকে যখন আমাদের পুরো হিউম্যান বডি গঠন হচ্ছে, অর্থাৎ টোটাল মাল্টিসেলুলার অ্যাজ এ সিস্টেম রূপে গঠন হচ্ছে, মাল্টিসেলুলার একটা অর্গানিজম তৈরি হচ্ছে অ্যাজ এ হিউম্যান বডি, তাহলে সেটা ইউনিসেলুলার একটা সেল অর্থাৎ জাইগোট থেকে কি করে তৈরি হচ্ছে? অবভিয়াসলি কোনো না কোনো প্রসেস রয়েছে। সেই প্রসেসটার কিছুই নেই, সেই প্রসেসটা হচ্ছে সেল ডিভিশন। অর্থাৎ সেই সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে, তার মানে সেল ডিভিশন কি? সেল ডিভিশন হচ্ছে একটা কোঅর্ডিনেশন প্রসেস। কোঅর্ডিনেশন প্রসেস কেন বললাম? কারণ হচ্ছে যে সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখব, প্রথম ক্ষেত্রে প্রথম তো কোনো একটা সেল ডিভিশন হলেই তো হলো না। সেই সেলের মধ্যে থাকা সমস্ত অর্গানিজমকে, যখন একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, তাহলে দুটো সেলের মধ্যে, সেই সেলের মধ্যে থাকা সমস্ত অর্গানেল যা যা রয়েছে সমস্তটা ইকুয়ালি ডিভাইড করতে হবে। অর্থাৎ সেলের ভিতরে থাকা সমস্ত অর্গানেলের গ্রোথ হতে হবে, ডেভেলপড হতে হবে, ডাবল হতে হবে। যেহেতু দুটো সেলের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তাহলে সেইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সেলটা ডিভিশন হলে কিন্তু আনইকুয়াল ডিভিশন হবে। অর্থাৎ দুটো সেল কিন্তু প্রপারলি সমস্ত কিছু জিনিসপত্র পাবে না, এবং সেই দুটো সেল, যে দুটো সেল এই জাইগোট থেকে তৈরি হলো, সেই দুটো সেল আবার গিয়ে পরে ডিভাইড হবে। এরকম করতে 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 একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এই হিসাবে তো ধীরে 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 জিনিসটা বাড়তে বাড়তে যায় এবং অ্যাজ এ মাল্টিসেলুলার অর্গানিজম ফর্ম হয়। ওকে, সেই কারণে বলা হয়, যেহেতু একটা স্টেপের পর আর একটা স্টেপ কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় অ্যাজ এ স্পন্টেনিয়াস প্রসেস। ওকে, আর কি? আর হচ্ছে কি? এটা হচ্ছে যে জেনেটিক ইনস্ট্রাকশনকে ফলো করে চলে। জেনেটিক ইনস্ট্রাকশনকে কী করে ফলো করে চলে? জেনেটিক ইনস্ট্রাকশনকে ফলো করে চলার মানে হচ্ছে এটাই যে যখন যে প্রসেসটা হবার কথা, অর্থাৎ কখন সেলের মধ্যেকার গ্রোথ হবে, কখন সেলের মধ্যে অবস্থিত, আমরা যখন প্রসেসগুলো পড়বো তখন দেখতে পাবো কখন সেলের মধ্যে সেন্ট্রিওল ডাবল হবে, কখন ক্লোরোপ্লাস্ট ডাবল হবে, কখন মাইটোকন্ড্রিয়া ডাবল হবে, কখন ডিএনএ ডাবল হবে, কখন নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করবে, কখন আদার অর্গানেলগুলো ডিসঅ্যাপিয়ার করবে, কখন ক্রোমাটিড অর্থাৎ সিস্টার ক্রোমাটিড পরস্পর দুটো অফস্প্রিংয়ের সেলের দিকে যাবে, এইগুলো সব কিন্তু একটা অ্যাজ এ প্রসেস, যে প্রসেসটা কোনো কিছু একটা দ্বারা কন্ট্রোলেবল, অর্থাৎ কন্ট্রোল করা হচ্ছে। ওকে, অতএব এটি হচ্ছে একটা জিন দ্বারা কন্ট্রোলেবল একটা প্রসেস। ওকে, আর কি? তাহলে কি বললাম? এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, 1 নম্বর। এটা একটা কন্ট্রোলেবল প্রসেস, মানে কোনো জিন দ্বারা সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, আর কি? আর কি কিছু আছে? হ্যাঁ আছে। সেল ডিভিশন যদি না হতো বা সেল সাইকেল যদি না হতো, তার মানে সেল সাইকেলটা কি? সেল সাইকেলটা কিছুই নেই। সেল সাইকেল হচ্ছে এই যে সেল ডিভিশনের যে প্রসেসটা, এই প্রসেসটা এসে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে একটা সার্কুলার স্ট্রাকচারে চলছে, ক্রমান্বয়ে একটার পর একটা সংগঠিত হচ্ছে, সেই কারণে সেটাকে অ্যাজ এ সেল সাইকেল বলা হচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস, যদি এই সেল সাইকেল না হতো তাহলে কি হতো? মানে সেল সাইকেলে যদি প্রপারলি কন্টিনিউয়াস প্রসেসটা যদি না হয়, মানে স্পন্টেনিয়াস যদি প্রসেসটা না হয়, তাহলে কি হবে? ধরা যাক
যখন আমার নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, মানে প্রসেসটা এরকম হয়, প্রথমে সেলের ভিতরে থাকা অর্গানেলগুলো গ্রোথ হয়, তারপরে ডিএনএ ডাবল হলো হলো, তারপরে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে ডিএনএ প্রথমে ভাঙছে, অর্থাৎ দুটো অফস্প্রিংয়ের সেলের ডিএনএ যাচ্ছে, দেন হচ্ছে সেলের সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে, অর্থাৎ প্রথমে নিউক্লিয়ার ডিভিশন হয়, দেন সাইটোপ্লাজমিক ডিভিশন হয়। অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনকে বলছি আমরা ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমিক ডিভিশনকে বলছি আমরা সাইটোকাইনেসিস। প্রথমে ক্যারিওকাইনেসিস দেন সাইটোকাইনেসিস, এইভাবে প্রসেসটা সম্পন্ন হয়। এবার যদি সেটা অ্যাজ এ জেনেটিক্যালি একটা স্পন্টেনিয়াস প্রসেসের মাধ্যমে কন্ট্রোলেবল না হয়, কোনো একটা প্রসেস যদি মাঝখানে ফল্ট হয়ে যায়, যেমন হচ্ছে পলিনিউক্লিয়েটেড বা মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশন, অর্থাৎ সিনোসাইট সিনসাইটিয়াম কন্ডিশন, মানেটা হচ্ছে এটাই, একটা সেলের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকবে। সেটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? যেমন কোকোনাটের এন্ডোস্পার্ম, অর্থাৎ নারকেলের মধ্যে থাকা যে এন্ডোস্পার্ম, যে শস্য, সেইটা হচ্ছে পলিনিউক্লিয়েটেড কন্ডিশন। তার মানে কি হচ্ছে সেখানে? তার মানে সেখানে হচ্ছে কি, এর মধ্যে সাইটোকাইনেসিস হচ্ছে না, বাট ক্যারিওকাইনেসিস হচ্ছে। মানে ক্যারিওকাইনেসিস অ্যাজ এ কন্টিনিউয়াস প্রসেস রূপে ক্রমাগত হয়ে যাচ্ছে, বাট তার মধ্যে সাইটোকাইনেসিসের কিন্তু অ্যাবসেন্স রয়েছে। সেই কারণে, শুধুমাত্র সেই কারণের জন্য তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে পলিনিউক্লিয়েটেড কন্ডিশন তৈরি হচ্ছে। এবং এই পলিনিউক্লিয়েটেড কন্ডিশন আর কিচ্ছু নয়, পলিনিউক্লিয়েটেড কন্ডিশন হচ্ছে এই যে স্পন্টেনিয়াস প্রসেস, এই স্পন্টেনিয়াস প্রসেসের মাধ্যমে হচ্ছে, মানে স্পন্টেনিয়াস প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণের জন্য কেবলমাত্র মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশনটা তৈরি হচ্ছে। মানে বুঝে গেল? তাহলে সেল সাইকেল এবং সেল ডিভিশনে যদি এই তিনটে পয়েন্ট একটুখানি লিখে নিই। কী কী? প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে ইট ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। ইট ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। ওকে, বোঝা গেল? দেন সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট ইজ আন্ডার জেনেটিক কন্ট্রোল। জেনেটিক কন্ট্রোল। আর একটা পয়েন্ট যেটা বলা হয়নি তখন, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে প্রসেসগুলো সম্পন্ন হচ্ছে, এই প্রসেস কি শুধুমাত্র সেলের ভিতরে থাকা মানে সেলের ভিতরে থাকা সমস্ত কিছু জিনিসের উপর নির্ভরশীল? মানে শুধুমাত্র কি সেলের ভিতরের অংশ দিয়েই সেল ডিভিশনটা সম্পন্ন হয়? মানে সেলের ভিতরের বিভিন্ন রকম উপাদান দিয়ে কি শুধু সেল ডিভিশনটা সম্পন্ন হয়? না, সেখানে এক্সটার্নাল ফ্যাক্টরও ইনভলভ হয়। এক্সটার্নাল ফ্যাক্টর মানে কি? এক্সটার্নাল ফ্যাক্টর মানে হচ্ছে এটা যে ধরা যাক কোনো একটা সেলের ক্ষেত্রে যখন আমার কোনো সেলের ভিতরে থাকা কোনো একটা অর্গানেল যখন ডাবল হচ্ছে, কোনো একটা এনজাইম যখন সেখানে আমার পরিমাণটা ডাবল হচ্ছে, তাহলে সেই এনজাইমটা তৈরি করতে গেলে আমার কি লাগবে? এনজাইম কি দ্বারা গঠিত? এনজাইম অ্যাজ এ প্রোটিন, অর্থাৎ প্রোটিনেসিয়াস স্ট্রাকচার। তার মানে প্রোটিনের রিকোয়ারমেন্ট রয়েছে। এবার সেই প্রোটিনটা কোত্থেকে আসবে? এনজাইমটা যে তৈরি করতে প্রোটিনটা কোত্থেকে আসবে? প্রোটিনটা অ্যাজ এক্সটার্নাল ফ্যাক্টর, অর্থাৎ আমরা বাইরে থেকে যে নিউট্রিয়েন্টটা গ্রহণ করছি, সেই নিউট্রিয়েন্টের মধ্যে থাকা প্রোটিনই সেই প্রোটিন রূপে সেটা ব্যবহার হবে। অর্থাৎ এক্সটার্নাল পার্ট থেকে বা এক্সটার্নাল নেচার থেকে আমরা সেটা খাবারের মাধ্যমে বা আদার কোনো প্রসেসের মাধ্যমে আমরা যে প্রোটিনটাকে, এই যে নিউট্রিয়েন্টটাকে ক্যারি করছি, সেই নিউট্রিয়েন্টের মধ্যে থাকা প্রোটিনটাকে সেখানে ব্যবহার হচ্ছে, সেই নিউট্রিয়েন্টের মধ্যে থাকা প্রোটিনটা ইউটিলাইজ হচ্ছে সেল ডিভিশনের প্রোটিন সিনথেসিসে, অবভিয়াসলি। তাহলে এটা কি? ইট ইজ অলসো ডিপেন্ডস অন এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের উপরও কিন্তু এটা ডিপেন্ড করে। ওকে, এবার হচ্ছে টাইম পিরিয়ড আসি। টাইম পিরিয়ড মানে দুটো জাস্ট এখানে উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে ইস্ট সেলের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে, আর একটা হচ্ছে আমাদের হিউম্যান বডি সেলের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে। মানেটা হচ্ছে এটা যে মোটামুটিভাবে একটা সেল ডিভিশন হতে একটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছে যে একটা সেল মোটামুটি ইউক্যারিওটিক সেল একটা ডিভাইড হতে কীরকম টাইম লাগছে। টাইম অফ সেল ডিভিশন, জাস্ট একটা হেডিং যে টাইম অফ সেল ডিভিশনের টাইম কেমন লাগছে। টাইম অফ সেল ডিভিশনের টাইম কেমন লাগছে দেখা যাক। সেল ডিভিশনের টাইম প্রথম যেটা বলছে সেটা হচ্ছে ইস্ট সেলের ক্ষেত্রে টাইম যেটা লাগছে
ইস্ট সেলের ক্ষেত্রে টাইম লাগছে 90 মিনিট, 90 মিনিট টাইম লাগছে। ইস্ট সেলের ক্ষেত্রে সেল সাইকেল বা সেল ডিভিশনের জন্য সময় লাগছে 90 মিনিট। যদি এটাকে হিউম্যান বডি সেল হয়, মানে হিউম্যান বডি সেল, কোথায় নিয়ে হচ্ছে, মানে হিউম্যান বডি সেল, হিউম্যান বডি তো না, অ্যাকচুয়ালি কালচার মিডিয়ামে নিয়ে এটা পরীক্ষা করা হচ্ছে। কালচার মিডিয়ামে নিয়ে পরীক্ষা করে দেখা যাচ্ছে এর জন্য সময় লাগছে মোটামুটি অ্যাপ্রক্সিমেশন 24 ঘন্টা। এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেশন কত, 1.5 আওয়ার। ওকে, এবার একটা জিনিস এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি অর্গানেল এবং অথবা ইচ অ্যান্ড এভরি অর্গানিজম, মানে প্রত্যেকটা অর্গানিজমের প্রত্যেকটা অর্গানেলের সেলগুলোর জন্য, ডিফারেন্ট সেলের জন্য এই যে তোমার সেল ডিভিশনের যে টাইমিংটা ডিফারেন্স হতে পারে। মানেটা হচ্ছে, এটা যদি বাংলা ভাষায় পাতি ভাষায় বলা হয় যে এই যে হিউম্যান বডির কোনো একটা সেল নেওয়া হয়েছিল সে কালচার মিডিয়ামে, যার জন্য সময় লেগেছিল 24 ঘন্টা। এটা যে হিউম্যান বডির প্রত্যেকটা সেলের জন্য, হিউম্যান বডি অ্যাজ এ মাল্টি সেলুলার অর্গানিজম, তো প্রত্যেকটা সেলের জন্য যে এটা 24 ঘন্টাই হবে সেটা কিন্তু করার কথার কোনো মানে নেই। অর্গানিজম ডিফারেন্ট হতে পারে বা একই অর্গানিজমের ডিফারেন্ট অর্গানেল হতে পারে। সেই সমস্ত অর্গানেলের মধ্যে থাকা যে ডিফারেন্ট সেল, সেই সেলের জন্য সেলের টাইমিং অর্থাৎ ডিভিশনের টাইমিং কিন্তু ডিফারেন্ট হতে পারে। মানে ডিফারেন্ট অর্গানিজম অথবা ডিফারেন্ট সেল ক্যান পারফর্ম সেল ডিভিশন ভায়া ডিফারেন্ট টাইমিং অফ সেল ডিভিশন। মানেটা হচ্ছে এটাই, যেখানে একটা জিনিস লিখে দাও, ফর ডিফারেন্ট অর্গানিজম or for different organism or organelle of cells of or cells of organelle, for different organism or cells, different organism or different cells of organelles of same অর্গানিজম, মানে হচ্ছে যে ডিফারেন্ট অর্গানিজমের জন্য তো হলোই, অথবা ডিফারেন্ট সেল, কোনো একটা পার্টিকুলার অর্গানেলসের যে ডিফারেন্ট সেলস রয়েছে সেই সেলসের জন্য যেটা সেম অর্গানিজমের উপর প্রেজেন্স রয়েছে, তার জন্য এই যে টাইমিং অফ সেল ডিভিশন ডিফারেন্ট হতে পারে। টাইমিং অফ সেল ডিভিশন may be difference, may be differ করতে পারে। বোঝা গেল? এটা কি বোঝা গেল? ইয়েস। তাহলে কি বললাম, আমি বললাম যে এখানে বললাম যে সেল সাইকেল সেল ডিভিশন একটা প্রসেস হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, অর্থাৎ একটার পর একটা ক্রমান্বয়ে স্টেজ ওয়াইজ ঘটে যাবে। দেন হচ্ছে যে এটা আন্ডার জেনেটিক কন্ট্রোল, আমাদের জেনেটিক কন্ট্রোলের মাধ্যমে, মানে আমাদের জেনেটিক্যালি প্রসেসের মাধ্যমে এটা কন্ট্রোল হচ্ছে। ওকে, ইট ইজ অলসো ডিপেন্ডস অন এক্সটার্নাল ফ্যাক্টর। আমাদের যে এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ এক্সটার্নাল ফ্যাক্টর বলতে কি, এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে বললাম এনজাইমের গল্পটা বললাম, তার জন্য এটা ডিপেন্ডেবল। ওকে, আর কি, আর হচ্ছে টাইমিং আওয়ার যেটা আছে সেটা হচ্ছে টাইমিং অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের টাইমিং কী কী, আমাদের ইস্ট সেলের সেল ডিভিশনের টাইমিং হয় মোটামুটিভাবে 90 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টা। অপরদিকে হিউম্যান বডি সেলকে যদি কালচার মিডিয়ামে গ্রো করানো হয়েছিল সেখানে মোটামুটিভাবে টাইম দেখা হয়েছিল কত, 24 ঘন্টা টাইম লেগেছিল। ওকে, ইটস ওকে। বাট এই হিউম্যান বডি সেলের জন্য অন্য হিউম্যান বডি সেলকে যদি কালচার মিডিয়ামে গ্রো করা হয়, তার জন্য যে সেটা সবসময়ের জন্য 24 ঘন্টা হবে তার কোনো মানে নেই। অর্থাৎ এই 24 ঘন্টা টাইমিংটা অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করতে পারে, বা সেম অর্গানিজমে ডিফারেন্ট অর্গানেলের সেলে ভ্যারি করতে পারে, বা সেম অর্গানেলের ডিফারেন্ট সেলের ক্ষেত্রেও কিন্তু ভ্যারি করতে পারে। অর্থাৎ সেটা কিছুটা টাইম এদিক ওদিক হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। এবার সেটা হচ্ছে যে আমাদের যে সেল সাইকেল এবং সেল ডিভিশনের যে প্রসেস কিভাবে কি হচ্ছে, কোন প্রসেসের মাধ্যমে, যে বললাম ইট ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সেল সাইকেল এবং সেল ডিভিশনটা কিন্তু ঘটে চলেছে। সেই যে কন্টিনিউয়াস বা স্পন্টেনিয়াস যে প্রসেসটা, সেটা কি, সেখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, সেখানে সেই যে স্টেপগুলো, সেই স্টেপগুলো নিয়ে এবার যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের সেল সাইকেল সেল ডিভিশন হচ্ছে যে ইন জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়। কী কী দুটো ভাগ,
একটা হচ্ছে আমাদের বলা হচ্ছে প্রথম যে ফেজটা সেটা হচ্ছে আমাদের গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ মানে কি, সেল সাইকেল ওই যে বললাম একটা স্পন্টেনিয়াস প্রসেস, প্রথম প্রসেসে তো আগে আমাকে প্রত্যেকটা যা যা অর্গানেল রয়েছে সেই অর্গানেলগুলোকে ডাবল হতে হবে, কারণ যদি না ডাবল হয় বা যদি না সেখান থেকে সেটা যদি নিজের মানে বৃদ্ধিটা করে তাহলে অ্যাকচুয়ালি অফস্প্রিংয়ের বডিতে ইকুয়ালি ট্রান্সফার হবে না। তাহলে তার জন্য গ্রোথ ফেজ যেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। আর একটা ফেজ কি, আর একটা ফেজ আমাদের বলা হয় যেটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তাহলে সেল সাইকেলকে বা সেল ডিভিশনকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? সেল ডিভিশনকে ভাগ করা হচ্ছে দুটো ভাগে। সেল ডিভিশনকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? সেল ডিভিশনকে ভাগ করা হচ্ছে দুটো ভাগে। কি কি ভাগ? এক নম্বর হচ্ছে যে ইন্টারফেজ, দু নম্বর কি, দু নম্বরে হচ্ছে যে আমাদের এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ বা মাইটোটিক ফেজ, বোঝা গেল? এবার দেখো এই যে ইন্টারফেজ, এই ইন্টারফেজ দশাটার মধ্যে কি কি দশা উপযুক্ত রয়েছে ভালো করে একটা জিনিস বলি। আর একটা জিনিস এটা হচ্ছে যে আমাদের হিউম্যান বডি সেল সাইকেল সেল ডিভিশন যদি বলা হয়, হিউম্যান বডি সেল ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি সেল ডিভিশনের জন্য টাইম কত লেগেছিল আমাদের? 24 ঘন্টা অ্যাপ্রক্সিমেট টাইম লেগেছিল। কার জন্য? হিউম্যান সেলের জন্য, হিউম্যান বডি সেলের জন্য। ওকে, বডি সেলের জন্য সময় লেগেছিল, ঠিক আছে। এই 24 ঘন্টার মধ্যে ইন্টারফেজের জন্য টাইম কত লাগছে, এম ফেজের জন্য টাইম কত লাগছে? ইন্টারফেজের জন্য টাইম লাগে আমাদের 23 ঘন্টা এবং এম ফেজের জন্য টাইম লাগে আমাদের হচ্ছে যে 1 ঘন্টা। ওকে, বুঝে গেল? ইন্টারফেজের জন্য টাইম লাগে আমাদের হচ্ছে 23 ঘন্টা, আর আমাদের এম ফেজের জন্য টাইম কত লাগছে? এম ফেজের জন্য আমাদের টাইম লাগছে 1 ঘন্টা। এবার এই ইন্টারফেজের কটা ডিভিশন থাকে? ইন্টারফেজের যে ভাগগুলো হচ্ছে, মানে ইন্টারফেজ তো একটা ফেজ নয়, ইন্টারফেজের মধ্যে থাকে প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের G1 ফেজ, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের S ফেজ, থার্ড কি, থার্ড হচ্ছে যে আমাদের G2 ফেজ, G2 ফেজ। ওকে, এই G1 ফেজের টাইম কত লাগছে, S ফেজের টাইম কত লাগছে, G2 ফেজের টাইম কত লাগছে? G1 ফেজের টাইম মোটামুটি লাগে 23 ঘন্টার মধ্যে G1 ফেজের টাইম মোটামুটি লাগে 8 থেকে 12 ঘন্টা। ওকে, G2 ফেজের S ফেজের টাইম কত লাগে? S ফেজের টাইম লাগে 6 থেকে 8 ঘন্টা। আবার এই 23 ঘন্টার মধ্যে G2 ফেজের টাইম কত লাগে? G2 ফেজের টাইম লাগে 3 থেকে 4 ঘন্টা। ওকে, 3 থেকে 4 ঘন্টা। এইটা হচ্ছে মোটামুটিভাবে ইন্টারফেজের যে তিনটে ফেজ। কী কী ফেজ বললাম? G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। G1 ফেজে টাইম কত লাগছে? G1 ফেজে টাইম লাগছে আমাদের হচ্ছে 8 থেকে 12 ঘন্টা টাইম লাগছে। G2 ফেজে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেট টাইম লাগছে আমাদের 6 থেকে 8 ঘন্টা। অপরদিকে আমাদের যে G2 ফেজ, সেই G2 ফেজে টাইম কত লাগছে? G2 ফেজে টাইম লাগছে আমাদের হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। এবার একটা জিনিস বলি, এই যে মাইটোটিক ফেজ বা এম ফেজ, এই এম ফেজের মধ্যে ভাগ কী কী রয়েছে? এম ফেজের মধ্যে বা মাইটোটিক ফেজ, জেনারেলি এম ফেজের মধ্যে যে ভাগ যেগুলো হচ্ছে যে সেটা কি, একটা হচ্ছে প্রোফেজ, প্রথম ফেজটার নাম কি? প্রোফেজ। দেন ফেজ কি? দেন হচ্ছে মেটাফেজ। দেন হচ্ছে কি? দেন হচ্ছে আমাদের অ্যানাফেজ। দেন কি? দেন হচ্ছে আমাদের টেলোফেজ। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অপরদিকে ইন্টারফেজ দশায় কটা ফেজ বললাম? G1 ফেজ, S ফেজ, G2 ফেজ। বোঝা গেল? ইয়েস, বোঝা গেল। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইন্টারফেজ দশা তো অ্যাকচুয়ালি গ্রোথিং ফেজ। ইন্টারফেজ দশার অপর নাম কি? ইন্টারফেজ দশার অপর নাম হচ্ছে যে ইন্টারফেজ দশাকে অপর নাম কি বলে? গ্রোথ ফেজ বলে। গ্রোথ ফেজ কেন বলে? গ্রোথ ফেজ কেন বলে? গ্রোথ ফেজ বলার কারণ হচ্ছে এই ইন্টারফেজ দশার মধ্যে সমস্ত রকম অর্গানেল এমনকি সেল নিজেদেরকে বৃদ্ধি ঘটায়, সেই কারণে এটাকে বলা হচ্ছে গ্রোথ ফেজ। অপরদিকে এম ফেজে অ্যাকচুয়ালি হয় কি? এম ফেজ অ্যাকচুয়ালি হচ্ছে যে নিউক্লিয়াসের ডিভিশন হয় এবং সেলের ডিভিশন হয়। সেই দিক থেকে ভিত্তি করে এম ফেজকে কটা ভাগে ভাগ করা হয়? এম ফেজকে ভাগ করা হয় দুটো ভাগে। কী কী ভাগ? এম ফেজকে যে দুটো ভাগে ভাগ করা হয় সেই দুটো ভাগ হচ্ছে, একটা বলা হচ্ছে যে আমাদের ক্যারিওকাইনেসিস,
ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথার অর্থ কি? ক্যারিওকাইনেসিস, ক্যারিও কথার অর্থ কি? ক্যারিও কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন যখন হচ্ছে তখন ক্যারিওকাইনেসিস। যখন সেলের ডিভিশন, সেলের ডিভিশন মানে কি অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের ডিভিশন, যখন সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস। বোঝা গেল? তাহলে এই স্লাইডটায় কি বললাম? এই স্লাইডটায় বললাম হচ্ছে আমাদের সেল ডিভিশন। সেল ডিভিশন যদি ধরে নিলাম আমরা সেটা হিউম্যান বডি সেল ডিভিশন করছি, হিউম্যান বডি সেল ডিভিশন করলে সেখানে আমরা কি বলছি? হিউম্যান বডি সেল ডিভিশন করলে আমরা সেখানে বলছি যে হিউম্যান বডি সেল ডিভিশনে যেটা আসছে সেটা হচ্ছে যে মোটামুটি টাইমিং কত লাগছে? টাইমিং লাগছে আমাদের হচ্ছে 24 ঘন্টা। সেই 24 ঘন্টার মধ্যে আমাদের 23 ঘন্টা সময় কত লাগছে আমাদের হচ্ছে ইন্টারফেজ দশা করতে, এবং 1 ঘন্টা সময় লাগছে আমাদের হচ্ছে যে মাইটোটিক ফেজ বা এম ফেজ করতে। ওকে, এই 23 ঘন্টার মধ্যে ইন্টারফেজকে কি বলা হচ্ছে? গ্রোথ ফেজ, বা এটাকে রেস্টিং ফেজও অনেক সময় বলা হয়। কেন রেস্টিং ফেজ বলা হয়? কারণ হচ্ছে যে এর মধ্যে যা যা কার্যকলাপ হচ্ছে, অর্থাৎ G1 S G2 এই তিনটে প্রসেসে বা তিনটে ফেজে যে যা যা কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপ এই মাইটোটিক ফেজে ঘটে চলা কার্যকলাপের কিচ্ছু নয়। অর্থাৎ মাইটোটিক ফেজে ক্রোমোজোমের যে কনডেনসেশন হচ্ছে, ক্রোমোজোমের স্পিন্ডল ফাইবারের অ্যাটাচমেন্ট হচ্ছে, তারপরে সিস্টার ক্রোমাটিড দ্বয় পরস্পর টার্মিনাল পজিশনে যাচ্ছে, দুটো সেল সাইটোকাইনেসিস হচ্ছে, এবং দুটো সেলের যে ডিভিশন হচ্ছে, দুটো অফস্প্রিং ফর্মেশন হচ্ছে, এই যা যা প্রসেস, লেন্দি প্রসেসটা সম্পন্ন হচ্ছে, সেই প্রসেস অনুসারে ইন্টারফেস দশায় ঘটে চলা প্রসেসগুলো কিচ্ছু নয়। সেই দিক থেকে ভিত্তি করে ইন্টারফেস দশাটাকে অনেক সময় বলা হয় রেস্টিং ফেজ। বোঝা গেল? ওকে, এই রেস্টিং ফেজ বা গ্রোথ ফেজ, এই গ্রোথ ফেজে যে তিনটে ফেজ দেখতে পাওয়া যায়, অর্থাৎ G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ, যার মধ্যে গ্রোথ ফেজের অর্থাৎ G1 ফেজকে কি বলা হয়? G1 ফেজের সময় কত লাগছে? 8 থেকে 12 ঘন্টা সময় লাগছে। এস ফেজ হচ্ছে অর্থাৎ বাংলা এটাকে বলা হয় সংশ্লেষ ফেজ বা সংশ্লেষ দশা, তার সময় কত লাগছে? 6 থেকে 8 ঘন্টা। অপরদিকে G2 ফেজের সময় কত লাগছে? 3 থেকে 4 ঘন্টা। বোঝা গেল? এবং এইদিকে যে এম ফেজের টোটাল টাইমিং থেকে যদি 23 ঘন্টা ইন্টারফেজে চলে যায়, তাহলে কতটা টাইম বাকি থাকছে? যে টাইমিং বাকি থাকছে সেই সময়টা হচ্ছে 1 ঘন্টা। অর্থাৎ ইন্টারফেজের জন্য সময় কত লাগছে? এই মাইটোটিক ফেজের জন্য সময় কত লাগছে? মাইটোটিক ফেজের জন্য সময় লাগছে আমাদের হচ্ছে 1 ঘন্টা। এই মাইটোটিক ফেজকে প্রসেসের দিক থেকে 4টে ভাগে ভাগ করা হয়। কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 4টে হচ্ছে প্রসেসের দিক থেকে 4টে ভাগে ভাগ করা হয়। এবার তার মধ্যে থাকা নিউক্লিয়াস ডিভিশন হবে না সাইটোপ্লাজম ডিভিশন হবে, সেটার দিক থেকে তাকে দুটো ভাগে ভাগ করা হয়। কি? যদি নিউক্লিয়াস ডিভিশন হয় তখন তাকে কি বলে? নিউক্লিয়াস ডিভিশন হলে তখন তাকে বলছে ক্যারিওকাইনেসিস। যদি সাইটোপ্লাজম ডিভিশন হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হচ্ছে কি ডিভিশন হচ্ছে তার উপর নির্ভর করে, আর প্রসেসের উপর নির্ভর করে তাদেরকে 4টে ভাগে ভাগ করা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবার যে জিনিসটা নিয়ে বলবো আজকে, জাস্ট যেটুকুনি বলা হবে সেটা হচ্ছে এই যে G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ, এই G1 S G2 ফেজে কোনটাতে কি হয় এবং গ্রোথ কিভাবে হয়, কোনটার মাধ্যমে কি হয়, সেইটা নিয়ে জাস্ট এখানে বলবো। আর আজকে এই মুহূর্তে পরের দিন যেটা হবে, পরের দিন হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ বা এম ফেজে, অর্থাৎ মাইটোসিস ডিভিশন, সেল ডিভিশন সম্পর্কে পরের দিন হবে। জাস্ট এই তিনটে বলা হবে আজকে, এবং এর মধ্যে থাকে যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা হবে। ঠিক আছে, দেখা যাক। এবার তাহলে আমরা কি আসবো? এবার আমরা আসবো যে হচ্ছে যে আমাদের ইন্টারফেস দশার কোথায়? ইন্টারফেস দশার আমাদের G1 ফেজে। এখানে একটা সেল সাইকেলের যদি পুরো চক্রটা হয়, এটা যদি পুরো সেল সাইকেল হয়, এটা কি? এটা হচ্ছে এম ফেজ। ওকে, এটা কি? এটা হচ্ছে G1 ফেজ। এটা কি? এটা হচ্ছে এস ফেজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে G2 ফেজ। ওকে, এই এম ফেজ এইখান থেকে এইটুকুনি টাইমিং কত লাগছে? 1 ঘন্টা। হিউম্যান বডির ক্ষেত্রে, হিউম্যান বডির সেলের ক্ষেত্রে এটা সময় লাগছে 1 ঘন্টা। এটা সময় কত লাগছে? এটা সময় লাগছে 8 থেকে 12 ঘন্টা। এটা সময় কত লাগছে? 6 থেকে 8 ঘন্টা। এটা সময় কত লাগছে? 3 থেকে 4 ঘন্টা। তাই তো? তাই বলেছে। ওকে, দেখা যাক। এবার আমরা যেটা বলবো সেটা কি বলবো? সেটা বলবো এই G1 ফেজে কি হচ্ছে। G1 ফেজে হচ্ছেটা কি? G1 ফেজে যে সময় নিচ্ছে 8 থেকে 12 ঘন্টা, অর্থাৎ G1 ফেজে হচ্ছে ম্যাক্সিমাম টাইম নিচ্ছে। তাহলে G1 ফেজে হচ্ছেটা কি? G1 ফেজে কাজকর্ম কি কিছু হয় না? কাজকর্ম কিছু হয় না, নাকি তোমার হচ্ছে যে
এমনি এমনি কি গ্রোথটা বললাম যে G1 G4 হচ্ছে গ্রোথ ফেজ, অর্থাৎ কিসের গ্রোথ হয়, কিসের গ্রোথ হয় এখানে, ঠিক আছে। দেখা যাক প্রথম কি বলবো, প্রথম হচ্ছে G1 ফেজ। প্রথমে এবার বলো যে G1 ফেজের পজিশন কোথায়, G1 ফেজের পজিশন কোথায়, মাইটোটিক ফেজ এবং এস ফেজের মধ্যে নাকি এস ফেজ এবং মাইটোটিক ফেজের মধ্যে। সেল সাইকেলটা ঘোরে কেমনভাবে, সেল সাইকেল ঘোরে কিন্তু এই প্রসেসে, এটা হচ্ছে সেল সাইকেল ঘোরার প্রসেস। তাহলে G1 ফেজের পজিশন কোথায়, মাইটোটিক ফেজ এবং এস ফেজের মধ্যে, নট এস ফেজ এন্ড মাইটোটিক ফেজের মধ্যে। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে গ্যাপ বিটুইন এম অ্যান্ড এস ফেজ। তাহলে প্রথম পয়েন্ট কি বলবো, প্রথম পয়েন্ট বলবো গ্যাপ বিটুইন এম অ্যান্ড এস ফেজ, এস ফেজ এবং এম ফেজের মধ্যবর্তী গ্যাপ। ওকে, বোঝা গেল। দেন হচ্ছে এখানে মেনলি সেলের গ্রোথ হয়, মানে সেলটা গ্রোথ ইনক্রিজ হয়, নিজের সাইজ ইনক্রিজ করে, মেনলি সেল গ্রোথ ইকুয়াল টু ইনক্রিজ সেল সাইজ, মেনলি সেল গ্রোথ অকার ওকে, সেল সাইজ ইনক্রিজ হয়। সেল সাইজ ইনক্রিজ হয়, বাট কিন্তু 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 কি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। কি বললাম, কোনো রকম কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, বাট ডিএনএ রেপ্লিকেশন নট ডান হেয়ার। ডিএনএ রেপ্লিকেশন হয় না, কিন্তু কি হয় এখানে ডিএনএ ড্যামেজ রিপেয়ার হয়, অর্থাৎ যে ডিএনএটা ভেঙে গেছে কেটে গেছে সেই ডিএনএ ড্যামেজিং অঞ্চলটা রিপেয়ার হয়। কিসের মাধ্যমে রিপেয়ার হয়, ডিএনএ নিজের সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি যে রয়েছে সেই সেলফ রেপ্লিকেটিং প্রপার্টিটাকে ব্যবহার করে ডিএনএ নিজের ড্যামেজিং রিপেয়ার নিজে করতে পারে, বাট কিন্তু ডিএনএর প্রপার রেপ্লিকেশন হয় না। ডিএনএ ড্যামেজিং রিপেয়ার occur here, DNA damaging repair occur here। বোঝা গেল? ইয়েস, বোঝা গেল। এবার একটা জিনিস, সেটা হচ্ছে এই G1 ফেজে হয় কি, G1 ফেজে সময় তো নিচ্ছে 8 থেকে 12 ঘন্টা, তাহলে এটা কোথাকার গ্যাপ, গ্যাপ বিটুইন এস ফেজ এবং এম ফেজ, এস ফেজ এবং এম ফেজের মধ্যেকার যে গ্যাপ সেটার জন্য সময় নিচ্ছে 8 থেকে 12 ঘন্টা। মেনলি এখানে সেল গ্রোথ হচ্ছে, অর্থাৎ সেল গ্রোথ মানে কি, সেলের সাইজ ইনক্রিজ হচ্ছে। তারপর কি হচ্ছে, তারপরে বলছে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু এখানে হয় না। ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়, আমাদের এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি হয় কি, ডিএনএ ড্যামেজিং রিপেয়ার হয়, ডিএনএ ড্যামেজিং রিপেয়ার হয়। ওকে, আর কি হয়, আর হচ্ছে কি এখানে আফটার G1 ফেজ, G1 ফেজের পরে সেলটা কোথায় ট্রান্সফার হয়, সেলটা ট্রান্সফার হচ্ছে আমাদের এস ফেজে, এস ফেজে ট্রান্সফার হতে পারে, অথবা সেটা ডিফারেন্সিয়েশন, মানে সেটা যদি পার্মানেন্ট সেল হয়ে যায় সেটা ডিফারেন্সিয়েশন প্রসেসে যেতে পারে, অথবা সেটা হচ্ছে যে কোনো রকম কোনো প্রসেস কি ফলো করছে না, প্রসেস ফলো করছে সেল ডিভিশন, অর্থাৎ এস ফেজে যাচ্ছে না প্রসেস ফলো করছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পার্মানেন্ট সেল হিসেবেও সে ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে সে কোথায় যাচ্ছে, তাহলে সে যাচ্ছে আমাদের কুইসেন্ট ফেজ বা কিউ নট ফেজে। কোন ফেজে, কুইসেন্ট ফেজ বা কিউ নট ফেজে। সেখানে অ্যাকচুয়ালি হয় কি, সেখানে অ্যাকচুয়ালি সেলটা লিভিং থাকে, বাট সাথে সাথে সে মেটাবলিক্যালি অ্যাক্টিভও থাকে। সেল ইট ইজ এ লিভিং and also as well as metabolically active but not perform in cell division। সেল ডিভিশনে সে কিন্তু নিজেকে পারফর্ম করছে না বা পার্মানেন্ট সেল হিসেবেও নিজেকে সে গড়ে তুলছে না। বোঝা গেল? তাহলে কি বললাম,
from G1 G1 ফেজ থেকে সেল ট্রান্সফার হতে পারে কতগুলো জায়গায়, একটা হচ্ছে এস ফেজ, এখান থেকে কি হবে কন্টিনিউ সেল ডিভিশন, সেকেন্ড হচ্ছে পার্মানেন্ট সেল, পার্মানেন্ট সেল মানে কি, পার্মানেন্ট সেল মানে হচ্ছে তার মধ্যে ডিফারেন্সিয়েশন হবে এবং ওয়ার্ক ক্যাপাবিলিটি ফিক্সড, মানে ওয়ার্ক ফাংশনটা ফিক্সড হয়ে যায়। এক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হবে এবং এর ওয়ার্ক ফাংশন ফিক্সড। ওয়ার্ক ফাংশন ফিক্সড, ওকে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে সে জি নট ফেজে এন্টার করতে পারে, এন্টার জি নট ফেজ। এই জি নট ফেজটা কি, কুইসেন্ট ফেজ। অর্থাৎ এখানে সে লুক্কায়িত অবস্থায় থাকছে, যখন সে প্রয়োজন পড়বে জি নট থেকে আবার পুনরায় জি ওয়ানে এসে এস ফেজের মধ্যে সে যেতে পারে। বাট যখন সে জি নট ফেজে থাকছে তখন সে মতো অবস্থায় সে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এই জি নট ফেজে হয় কি, জি নট ফেজে সে মেটাবলিক্যালি লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এই জি নট ফেজে হয় কি, জি নট ফেজে সেল লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, বাট নট ইনভলভ ইন সেল ডিভিশন। মানে সে সেল ডিভিশনে ইনভলভ হচ্ছে না, এমনকি আমাদের পার্মানেন্ট সেলের জন্য ইনভলভ হচ্ছে না। মানে এখানে সেল লিভিং as well as metabolically active. Okay, but কিন্তু cell do not enter into cell division. সেল ডিভিশনে কিন্তু সে এন্টার করছে না, যে সেলটা জি নট ফেজে অবস্থান করছে। ওকে, আর কি কি হয় জি ওয়ান ফেজে, আর কি কি হয় জি ওয়ান ফেজে? দেখো জি ওয়ান ফেজে কিন্তু ইন্টারনাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ইন্টারনাল ফ্যাক্টর বলতে কি, ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে যে সেখানে এই যে ডিএনএ ড্যামেজ হচ্ছে, ড্যামেজ রিপেয়ার হচ্ছে, অর্থাৎ ইন্টারনাল ফ্যাক্টর থাকছে। তার সাথে সাথে জি ওয়ান ফেজে কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। কীভাবে এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে কি, আমাদের যে এনজাইম তৈরি হবে, সেই এনজাইমটার জন্য কি বললাম, এনজাইমটার জন্য প্রোটিন দরকার। প্রোটিনটা কোথেকে আসবে? বাইরের নিউট্রিয়েন্ট থেকে আসবে। অর্থাৎ বাইরের যে নিউট্রিয়েন্ট আছে সেই নিউট্রিয়েন্টটাকে ডাইজেস্ট করবার জন্য এনজাইম তো দরকার। সেই এনজাইমটা কোথেকে আসবে? ওই নিউট্রিয়েন্ট থেকে যে প্রোটিন আছে সেই প্রোটিনের মাধ্যমে। অর্থাৎ এখানে কিন্তু প্রোটিন সিনথেসিসও হয়। এখানে প্রোটিন সিনথেসিসও হয়। প্রোটিন সিনথেসিস কিসের জন্য? ফর এনজাইম প্রোডাকশান। এনজাইম প্রোডাকশানের জন্য এখানে কিন্তু প্রোটিন সিনথেসিসও হয়। তাহলে আর একটা পয়েন্ট কি লিখতে পারি আমরা এখানে? আর একটা পয়েন্ট লিখতে পারি, প্রোটিন সিনথেসিস অকার হিয়ার। ঠিক আছে, তাহলে এবারে এখানটা বলে নিই কী কী হলো। জি ওয়ান ফেজ হচ্ছে গ্যাপ ওয়ান ফেজ বা গ্রোথ ওয়ান ফেজ,
সেই ফেজটাতে কী হচ্ছে, সেই ফেজটাতে হচ্ছে গ্যাপ বিটুইন কার কার মধ্যে, এম ফেজ এবং এস ফেজের মধ্যেকার গ্যাপ, এম ফেজ এবং এস ফেজের মধ্যেকার গ্যাপ হচ্ছে আমাদের জি ওয়ান ফেজ। ওকে, এবং জি ওয়ান ফেজের টাইমিং সব থেকে বড় 8 থেকে 12 ঘন্টা। তারপর কি বলছে, তারপর বলছে মেনলি এখানে সেল গ্রোথ হচ্ছে, অর্থাৎ সেলের সাইজ ইনক্রিজ হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, বাট হয়টা কি, হয়টা হচ্ছে ডিএনএ ড্যামেজিং রিপেয়ার হয়। আর কি হয়, আর হচ্ছে সেখানে প্রোটিন সিনথেসিস হয়। আর কি হয়, আর হচ্ছে যে সেখান থেকে সেই সেলটা মানে সেলের গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে। এবার বলছে কি ফ্রম জি ওয়ান ফেজের থেকে সেলগুলো কোথায় কোথায় এন্ট্রি করে, সেটা এস ফেজে এন্টার করতে পারে কন্টিনিউ সেল ডিভিশন করবার জন্য। ওকে, সেটা পার্মানেন্ট সেল হতে পারে। পার্মানেন্ট সেল বলতে মানে কি, তার ডিফারেন্সিয়েশন হলো, ডিফারেন্সিয়েশন হওয়ার পরে তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি ফিক্সড হয়ে গেল, ওয়ার্কিং ক্যাপাসিটি তার ফিক্সড হয়ে গেল, সেটা হতে পারে। আর কি হতে পারে, আর হতে পারে সে এন্টার করতে পারে কোথায়, জি নট ফেজ এন্টার করতে পারে। এই জি নট ফেজটা কি, জি নট ফেজটা হচ্ছে কুইসেন্ট ফেজ। অর্থাৎ এই কুইসেন্ট ফেজে অ্যাকচুয়ালি হয় কি, কুইসেন্ট ফেজে অ্যাকচুয়ালি হয় যে সেল লিভিংটা, সেল মানে যে সেলটা কুইসেন্ট ফেজে ঢুকছে সেই সেলটা লিভিং থাকছে, লিভিং থাকার সাথে সাথে সে কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভও থাকছে। বোঝা গেল, সে লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এবং যে সেলটা এর মধ্যে অর্থাৎ কুইসেন্ট ফেজের মধ্যে ঢুকছে সেই সেলটা ডু নট এন্টার ইনটু দ্য সেল ডিভিশন, সেই সেল ডিভিশনে কোনোভাবে ইনভলভমেন্ট থাকছে না। ওকে, বোঝা গেল। এইটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে কি, মোটামুটিভাবে এটা হচ্ছে আমাদের জি ওয়ান ফেজ, অর্থাৎ জি ওয়ান ফেজের জন্য, জি ওয়ান ফেজের জন্য এটা হচ্ছে আমাদের জি ওয়ান ফেজ। যে জি ওয়ান ফেজের জন্য প্রোটিন, জি ওয়ান ফেজে যে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিন সিনথেসিসটা কিসের জন্য হয় বলেছি, যে জি ওয়ান ফেজ হচ্ছে মেনলি গ্রোথ হচ্ছে, তাহলে সেলের গ্রোথের জন্য বাইরের এক্সটার্নাল ফ্যাক্টর অর্থাৎ নিউট্রিয়েন্ট প্রয়োজন হবে। সেই নিউট্রিয়েন্টকে মানে পাচন করা বা ডাইজেস্ট করবার জন্য কি লাগবে, ডাইজেস্ট করবার জন্য এনজাইম লাগবে, সেই এনজাইম ইকুয়ালস টু প্রোটিন, তাহলে প্রোটিন সিনথেসিসের জন্য আমাদের বাইরের এক্সটার্নাল ফ্যাক্টর প্রয়োজন হবে। ওকে, এবার যেটা আসবে সেটা হচ্ছে যে এস ফেজ। এস ফেজ মানে কি, এস ফেজের ইংরেজি কথা হচ্ছে সিনথেসিস ফেজ। এই সিনথেসিস ফেজ, এস ফেজের মানে কি, এস ফেজের মানে হচ্ছে সিনথেসিস ফেজ বা সংশ্লেষ দশা। সংশ্লেষ দশাতে হয় কি, সংশ্লেষ দশাতে মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ডিএনএটা রেপ্লিকেশন হয়। কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এবং তার সাথে কি হয়, তার সাথে হচ্ছে আমাদের যে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যে স্পিন্ডল ফাইবার, সেই স্পিন্ডল ফাইবার কোথেকে তৈরি হচ্ছে, আমাদের সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওল ডুপ্লিকেশন মানে সেন্ট্রিওলটা ডাবল হয়। তার মানে এস ফেজে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন, এবং তার সাথে সাথে সেন্ট্রিওলার রেপ্লিকেশন মানে সেন্ট্রিওলটাও রেপ্লিকেশন হচ্ছে। এবার কি আসছে আমাদের, এবার আসছে আমাদের হচ্ছে এস ফেজ। এস ফেজ, প্রথম কথা এস ফেজ কার কার মধ্যেকার এস ফেজ, এস ফেজ কার কার মধ্যে থাকে, এস ফেজ থাকে হচ্ছে আমাদের গ্যাপ বিটুইন জি ওয়ান ফেজ এবং জি টু ফেজ। জি ওয়ান এবং জি টু ফেজের মধ্যবর্তী গ্যাপটা কি, জি ওয়ান এবং জি টু ফেজের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে আমাদের এস ফেজ। তাহলে গ্যাপ বিটুইন G1 and G2 ফেজ, G1 এবং G2 ফেজের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে এস ফেজ। এস ফেজ হচ্ছে সিনথেসিস ফেজ বলা হয়, অর্থাৎ এস ফেজে অ্যাকচুয়ালি হয় কি, এস ফেজে হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন অকার হেয়ার, ডিএনএ রেপ্লিকেশন অকার হেয়ার, ডিএনএ রেপ্লিকেশনটা এখানে অকার মানে তো হয়। এবার আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যে সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলেরও রেপ্লিকেশন এখানে হয়, মানে সেন্ট্রিওলও এখানে ডাবল হচ্ছে, অর্থাৎ সেন্ট্রিওলেরও এখানে ডুপ্লিকেশন হচ্ছে। আমাদের অ্যানিম্যাল সেলের মধ্যে থাকা সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলও কিন্তু এখানে ডুপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ কি বললাম, ইন অ্যানিম্যাল সেল অ্যানিম্যাল সেলের মধ্যে, ইন অ্যানিম্যাল সেলে
centriole also double in S phase, মানে অ্যানিমাল সেলের মধ্যে থাকা সেন্ট্রিওল অলসো ডাবল মানে সেটাও ডাবল হচ্ছে এস ফেজে। ওকে, আর কি হয়, আর হচ্ছে যে হিস্টোন প্রোটিন কোথায় থাকে, হিস্টোন প্রোটিন আমাদের ডিএনএ বাইন্ডিংয়ে হেল্প করে, ডিএনএ প্যাকেজিংয়ে হেল্প করে, সেই হিস্টোন প্রোটিন এখানে কিন্তু সিনথেসিস হয়। কি বললাম, হিস্টোন প্রোটিন সিনথেসিস অলসো, হিস্টোন প্রোটিন সিনথেসিস অকার হিয়ার, এখানে কিন্তু হিস্টোন প্রোটিনও সিনথেসিস হয়। তার মানে হিস্টোন প্রোটিন সিনথেসিস অকার হেয়ার, এখানে হিস্টোন প্রোটিনও সিনথেসিস। ওকে, এবার একটা জিনিস, একটা চেক পয়েন্ট এখানে কিন্তু আমরা মিস করে গেলাম। কি চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টটার নাম হচ্ছে G1S চেক পয়েন্ট। কী নাম বললাম, G1S চেক পয়েন্ট। কেন এটার নাম G1S চেক পয়েন্ট বলা হয়, কারণ ওই চেক পয়েন্টটা কোথায় রয়েছে, আমাদের G1 ফেজ এবং S ফেজের মধ্যবর্তী স্থানে। কী নাম বললাম, G1S চেক পয়েন্ট। প্রথম কথা, নাম থেকে কি মনে হচ্ছে, চেক পয়েন্ট। চেক পয়েন্ট মানে কি, চেক পয়েন্ট মানে যেটা হচ্ছে যে ওর মধ্যে থাকা একটা গেট, মানে G1 ফেজ এবং S ফেজের মধ্যে থাকা একটা গেট, যে কিনা লোকগুলোকে, মানে G1 ফেজ থেকে যে ডিএনএটা আসছে সেটাকে তখনই ছাড়বে যতক্ষণ না পর্যন্ত তার শর্ত পূরণ হচ্ছে। ওকে, সেইটাই হচ্ছে আমাদের G1S চেক পয়েন্ট। তাহলে এই G1S চেক পয়েন্টের অ্যাকচুয়ালি হয় কি, মানে G1S চেক পয়েন্টের কাজ কি, বা G1S চেক পয়েন্টে আমরা কি দেখি, G1S চেক পয়েন্ট আমরা দেখিটা কি বললাম, G1S চেক পয়েন্ট। G1S চেক পয়েন্ট কোথায় অবস্থান করছে যে G1 এবং S ফেজের মধ্যে, প্রেজেন্স ইন বিটুইন G1 অ্যান্ড S ফেজ। G1 and S ফেজ অ্যাকচুয়ালি এ দেখে কি, এ দেখে হচ্ছে G1 ফেজের মধ্যে থেকে আসার পরে S ফেজে হচ্ছে কি, সেলের মধ্যে থাকা যে ডিএনএ, সেই ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, সেন্ট্রিওল ডাবল হচ্ছে। অর্থাৎ এই চেক পয়েন্টের মূল যে কাজ সেটা হচ্ছে যে এখানে যে ডিএনএটা ছিল G1 ফেজে, সেই ডিএনএটার প্রপারলি ড্যামেজ রিপেয়ার হয়েছে কি না সেটা সে দেখে। যতক্ষণ না পর্যন্ত এই ড্যামেজ রিপেয়ার হবে না ততক্ষণ পর্যন্ত সে ওই ডিএনএকে এস ফেজে যেতে দেবে না। তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে এটা দেখা, ইনসিওর করা যে ডিএনএ ড্যামেজ রিপেয়ার অকার। ওকে, অ্যাসিওরেন্স দেওয়া যে ডিএনএ ড্যামেজ রিপেয়ারটা হয়েছে। তাহলে কি এর কাজ কি, to ensure that DNA damage repair fully occur, then তারপরে ডিএনএ নয়, cell will go from G1 to S phase, নচেত যেতে পারবে না। তার মানেটা হচ্ছে এটাই যে এর মধ্যে থাকা যে চেক পয়েন্ট G1S চেক পয়েন্ট, সেটা কি কাজ করছে, অ্যাকচুয়ালি এনসিওর করছে যে ডিএনএ ড্যামেজ রিপেয়ারটা সম্পূর্ণরূপে হয়েছে কিনা। যদি না সম্পূর্ণরূপে হয় তাহলে সেই ডিএনএ ড্যামেজটা সম্পূর্ণরূপে হবে, দেন সেটাকে এস ফেজে নিয়ে আসবে,
এবং এস ফেজের অ্যাকচুয়ালি কাজ কি ডিএনএ রেপ্লিকেশন করা, তার সাথে সাথে সেন্ট্রিওলকে ডাবল করা, আর কি হিস্টোন প্রোটিন সংশ্লেষে হেল্প করা, অর্থাৎ হিস্টোন প্রোটিন সিনথেসিসে হেল্প করা। এরপরে যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের G2 ফেজ। G2 ফেজও কিন্তু ইজ এ ওয়ান টাইপ অফ গ্রোথ ফেজ, সেটা কিন্তু G1 ফেজের মতোই, বাট G1 ফেজের মতো সম্পূর্ণরূপে নয়। অর্থাৎ G1 ফেজের মেনলি যেটা কাজ ছিল সেটা হচ্ছে সেল গ্রোথে হেল্প করা, অর্থাৎ সেলের সাইজ ইনক্রিজ করা। এখানে যেটা হবে, এখানে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে ইনক্রিজ করবে, ক্লোরোপ্লাস্টকে করবে, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের G2 এক্সট্রা করবে। অর্থাৎ সম্পূর্ণরূপে G1 ফেজের মতো সেম কাজ কিন্তু G2 করে না, বাট গ্রোথ হয়, বাট ওর মতো সিমিলার নয়। মাইটোকন্ড্রিয়া ডুপ্লিকেট হয়, প্লাস্টিড ডুপ্লিকেট হয়, এইগুলো হচ্ছে যে G2 ফেজের মধ্যে একটা কমন জিনিস, যেটা কি, যেটা হচ্ছে যে আমাদের G1 ফেজে কিন্তু এই জিনিসটা ছিল না। এবার তাহলে যেটা কি বলবো সেটা হচ্ছে আমাদের G2 ফেজ। G2 ফেজের পজিশন কোথায়? G2 ফেজের পজিশন হচ্ছে এস ফেজ এবং এম ফেজের মধ্যবর্তী স্থানে। কার মধ্যে? গ্যাপ বিটুইন এস অ্যান্ড এম ফেজ, এস ফেজ এবং এম ফেজের মধ্যবর্তী গ্যাপ। ওকে, বোঝা গেল। এটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথ ফেজ, বাট নট সিমিলার টু G1। ইট ইজ অলসো গ্রোথ ফেজ, বাট কিন্তু নট সিমিলার টু G1 ফেজ। G1 ফেজের মতো কিন্তু সিমিলার নয়। এখানে অ্যাকচুয়ালি হয় কি, এখানে প্লাস্টিড ডাবল হচ্ছে, আরকে ডাবল হচ্ছে, আর হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া ডাবল হচ্ছে। প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অলসো ডাবল হেয়ার, বাট ঠিক আছে, তাই লেখো প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অলসো ডাবল হ্যাঁ। এখানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া ডাবল হচ্ছে। ওকে, আর কি, আর হচ্ছে কি আমাদের G1 ফেজে কি বলেছিলাম, G1 ফেজে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য, অর্থাৎ সেলের প্রপারলি গ্রোথ করবার জন্য মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ বাইরের নিউট্রিয়েন্টকে নিয়ে আসতে হবে। বাইরের নিউট্রিয়েন্টকে পচানোর জন্য কি লাগবে, এনজাইম। এনজাইমের জন্য প্রোটিন সিনথেসিস হচ্ছে। এখানে প্রোটিন সিনথেসিসটা কিসের জন্য হচ্ছিল, এনজাইমের জন্য হচ্ছিল। এখানেও প্রোটিন সিনথেসিস হবে, বাট কিসের জন্য হবে, স্পিন্ডল ফাইবার ফর্মেশনের জন্য। অর্থাৎ স্পিন্ডল ফাইবারের মধ্যে থাকা, মানে স্পিন্ডল ফাইবারটা কী দ্বারা গঠিত, আমাদের টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। স্পিন্ডল ফাইবার কী দ্বারা গঠিত, টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। এই টিবিউলিন প্রোটিন ফর্মেশনের ক্ষেত্রে এর কিন্তু, অর্থাৎ G2 ফেজের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মানে G2 ফেজে কী হয়, G2 ফেজেও প্রোটিন সিনথেসিস হচ্ছে, বাট সেটা কি, সেটা হচ্ছে যে ফর ফর্মিং অফ স্পিন্ডল ফাইবার, অর্থাৎ টিবিউলিন প্রোটিন। এখানে এই যে প্রোটিনটা কি, এই প্রোটিনটা হচ্ছে যে ফর স্পিন্ডল ফাইবার স্পিন্ডল ফাইবারের জন্য কি, টিবিউলিন প্রোটিন। ওকে, বোঝা গেল। ওকে, তাহলে G2 ফেজে কি হলো, G2 ফেজ হচ্ছে যে এস ফেজ এবং এম ফেজের মধ্যবর্তী একটা ফেজ হচ্ছে G2 ফেজ, যার সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। ওকে, ইট ইজ দ্য গ্রোথ ফেজ, ইট ইজ অলসো এ গ্রোথ ফেজ, বাট নট সিমিলার টু G1 ফেজ। G1 ফেজের মতো কিন্তু সিমিলার নয়, অর্থাৎ এর মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এইগুলো ডাবল হচ্ছে, যেগুলো তোমার G1 ফেজে ছিল না।
তার সাথে সাথে G1 ফেজেও প্রোটিন সিনথেসিস যেমন হচ্ছিল, এখানেও ঠিক তেমনি প্রোটিন সিনথেসিস হচ্ছে। বাট G1 ফেজের প্রোটিন সিনথেসিসটা কিসের জন্য? এনজাইমেটিক রিয়াকশানের জন্য। বাট এর প্রোটিন সিনথেসিস কিসের জন্য? পরবর্তী অ্যানাফেজ দশাতে আমরা যে মাইটোটিক ফেজের বা এম ফেজের যে অ্যানাফেজ দশা আসবে, সেখানে কি দেখবো আমরা? সেখানে দেখবো স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয়েছে, এবং সেই স্পিন্ডল ফাইবারের জন্য যে প্রোটিনটা, অর্থাৎ যে টিবিউলিন প্রোটিনটা লাগে, স্ট্রাকচারাল প্রোটিন, সেই টিবিউলিন প্রোটিনটা কিন্তু এখানে সিনথেসিস হয়। বোঝা গেল? এটা হচ্ছে যে G2 ফেজ। এবার যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই G2 এবং এম ফেজের মধ্যে একটা চেক পয়েন্ট রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে G2M চেক পয়েন্ট। কী চেক পয়েন্টের নাম? G2M চেক পয়েন্ট। সেই G2M চেক পয়েন্টের কাজ কি? এই G2M চেক পয়েন্টের কাজ হচ্ছে যে এই পুরো প্রসেসটাকে দেখা, যে এই এর মধ্যে যে সংশ্লেষ হলো, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হলো, G2 ফেজের মধ্যে কি হলো? G2 ফেজের মধ্যে মোটামুটি আদার অর্গানেলগুলো ডাবল হলো। ডাবল হওয়ার পরে এবার যখন এম ফেজ বা মাইটোটিক ফেজে ঢুকছে, তখন সমস্ত প্রিপারেশন কমপ্লিট কিনা এটা এনশিওর করা। এনশিওর দ্যাট অল প্রিপারেশন ক্যান বি কমপ্লিটেড। তাহলে এটা প্রেজেন্ট থাকছে কার কার মধ্যে? G2 এবং এম এর মধ্যে প্রেজেন্ট থাকছে। ওকে, কি চেক পয়েন্টের নাম কি? চেক পয়েন্টের নাম হচ্ছে G2M চেক পয়েন্ট। ওকে, কোথায় প্রেজেন্ট থাকছে? ইট প্রেজেন্ট বিটুইন G2 ফেজ এবং এম ফেজের মধ্যে। বোঝা গেল? টু এনশিওর দ্যাট, এটা এনশিওর করা অল প্রিপারেশন আর কমপ্লিটলি ডান। দেন তারপরে সেল এন্টার টু এম ফেজ, দেন সেল এম ফেজে এন্টার করবে। ওকে, এটা কি? এটা হচ্ছে G2M চেক পয়েন্ট। তাহলে কি এটা মোটামুটি হয়ে গেল। G1 ফেজ বলে দিয়েছি, এস ফেজ বলে দিলাম, G2 ফেজে বললাম গ্যাপ বিটুইন এস ফেজ এবং এম ফেজের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে আমাদের G2 ফেজ, এবং G2 ফেজ অ্যাকচুয়ালি গ্রোথটাই হচ্ছে, এবং এই সেম গ্রোথ কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের G1 ফেজে দেখতে পাওয়া যায়। বাট G1 ফেজে যে গ্রোথ দেখতে পাওয়া যায়, সেই গ্রোথের সঙ্গে এর গ্রোথের পার্থক্য একটাই, সেটা হচ্ছে কি G1 ফেজে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ডাবল হয় না, বাট G2 ফেজে কিন্তু প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ডাবল হচ্ছে। G1 ফেজেও প্রোটিন সিনথেসিস হচ্ছিল, এই G2 ফেজেও প্রোটিন সিনথেসিস হবে, বাট ওর প্রোটিন সিনথেসিসটা কিসের জন্য ছিল? এনজাইমেটিক রিয়াকশনকে চালানোর জন্য। এর প্রোটিন সিনথেসিস কিসের জন্য? যে স্পিন্ডল ফাইবার, সেই স্পিন্ডল ফাইবারের টিবিউলিন যে প্রোটিন থাকে, সেই টিবিউলিন প্রোটিনকে তৈরি করবার জন্য। এইটা গেল আমাদের মোটামুটিভাবে ইন্টারকাইনেসিসের ইন্টারফেজের দশাগুলো। এবার একটা জিনিস প্রশ্ন জাগবে, যে এস ফেজে বা সংশ্লেষ ফেজে বা সিনথেসিস ফেজে, সেই সিনথেসিস ফেজে আমরা কি বললাম? সিনথেসিস ফেজে আমরা বলেছিলাম ক্রোমোজোমের ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে বা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। সেখানে ক্রোমোজোমের নাম্বার কি থাকছে? ক্রোমোজোমের নাম্বার কি পাল্টাচ্ছে না ক্রোমোজোমের নাম্বার পাল্টাচ্ছে না? সেটা একটুখানি দেখে নিই, জাস্ট কয়েকটা প্রশ্ন করে নিই, তাহলেই হয়ে যাবে। দেখো, ভালো করে দেখো, একটা জিনিস এখানে আঁকছি একটুখানি, সেটা কি? যখন এইটা কি? এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম। আফটার সেল ডিভিশন বা এটা ডুপ্লিকেশনের পরে এটা হয়েছে। এখানে কি? এখানে হচ্ছে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 1 ক্রোমাটিড।
এখানে কি, এখানে হচ্ছে যে 1 ক্রোমোজোম ইকুয়াল টু 2 ক্রোমাটিড। বোঝা গেল? এবার প্রশ্নপত্রে আসি। ডিএনএ ডাবল হলে, যখন এস পেজে ডিএনএ ডাবল হচ্ছে, ডিএনএ ডাবল হচ্ছে মানে কি, ডিএনএর অ্যামাউন্ট বাড়ছে বাট ক্রোমোজোমের নাম্বার কিন্তু সেম থাকছে। ঠিক তেমনভাবে সিস্টার ক্রোমাটিডের নাম্বারও কিন্তু বাড়ছে বাট ক্রোমোজোমের নাম্বার কিন্তু সেম থাকছে। এই কথাটার উপর ভিত্তি করে প্রশ্ন হবে। ফর হিউম্যান সেল এদিকে হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে G1 ফেজ, এখানে G1 টু S হচ্ছে, এটা হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে G2 ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে G1 ফেজ, এটা হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে G2 ফেজ। কোনটাতে কি হিসাবে আমার ডিএনএ থাকছে ফর হিউম্যান সেলের জন্য আমি একটা একটা করে বলে দেবো। কোনটা এস ফেজে কত থাকবে, G2 ফেজে কত থাকবে, সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো, যদি ক্রোমোজোম নাম্বার দিয়ে হয়, ক্রোমোজোম নাম্বার দিয়ে হয় তাহলে কি কি হবে? G1 ফেজে ক্রোমোজোমের নাম্বার কত থাকে? যদি G1 ফেজে ক্রোমোজোমের নাম্বার আমার থাকে হচ্ছে 46, তাহলে এস ফেজে কত হবে? ক্রোমোজোমের নাম্বার, মাইন্ডেড, ক্রোমোজোমের নাম্বার, ক্রোমোজোমের নাম্বার G1 ফেজে কত? 46। এস ফেজে কত হবে? এস ফেজেও কিন্তু 46ই থাকবে। অপরদিকে G2 ফেজে কত হবে? G2 ফেজেও কিন্তু 46ই থাকবে। বোঝা গেল? ইয়েস। দেন হচ্ছে যে আমাদের যদি বলে সিস্টার ক্রোমাটিডের সংখ্যা, সিস্টার ক্রোমাটিড না বলে নাম্বার অফ ডিএনএ বা ডিএনএ, G1 ফেজে কত? 2C, এস ফেজে কত? 4C, G2 ফেজে কত? 4C। ডাবল হলো ডিএনএ নাম্বার, ওকে, ডিএনএ অ্যামাউন্ট। বুঝে গেল? দেন হচ্ছে নাম্বার অফ সিস্টার ক্রোমাটিড, G1 ফেজে যদি এই রকম থাকে সিস্টার ক্রোমাটিড, মানে সিস্টার ক্রোমাটিড 1 ক্রোমোজোম ইজ ইকুয়ালস টু 1 ক্রোমাটিড, না মানে কি 46 সিস্টার ক্রোমাটিড। এস পেজে কত হবে? এস পেজে ডাবল হয়ে যাবে। 46-এর ডাবল কত? 46-এর ডাবল হচ্ছে যে 4 আর 4 80, আর এদিকে হচ্ছে যে 6 6 12, 90 92টা। যেমন এখানে কত হচ্ছে যে নাম্বার হচ্ছে যে 92। G2 ফেজে কত হচ্ছে? G2 ফেজে হবে 92। বোঝা গেল? তাহলে হিউম্যান সেলের জন্য ক্রোমোজোম নাম্বার G1 ফেজে কত? 46। ক্রোমোজোম নাম্বার কিন্তু এস ফেজে চেঞ্জ হয় না, অর্থাৎ সেখানে 46ই থাকবে। G2 ফেজে গিয়ে কত? G2 ফেজেও সেটা 46ই হবে। অপরদিকে ডিএনএর অ্যামাউন্ট কিন্তু ডবল হয়, অর্থাৎ G1 ফেজে যদি 2C থাকে, G2 ফেজে গিয়ে সেটা 4C, এস ফেজে গিয়ে 4C, G2 ফেজে গিয়ে তো অটোমেটিক্যালি 4C হবে। সিস্টার ক্রোমাটিডের নাম্বারও ডাবল হয়, সেটা কত? যদি 46 থাকে সেটা 92 হয়ে যাবে এস ফেজে গিয়ে, G2 ফেজে গিয়ে সেটা কী হবে? G2 ফেজে গিয়ে সেটা 92 হয়ে গেল। এইটা হলো টোটাল আজকের ব্যাপারটা। দেন নেক্সট দিন কী হবে? নেক্সট দিন যেটা হচ্ছে আমাদের এইটুকুনি পার্ট হলো, অর্থাৎ G1 হলো, এস হলো, G2 হলো।
নেক্সট দিন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের পুরো মাইটোটিক ফেজটা হবে। মাইটোটিক ফেজ মানে কি? মাইটোটিক ফেজ মানে হচ্ছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইটা নিয়ে নেক্সট দিন হবে। ওকে, গুড বাই।